কুমিল্লার চট্টগ্রামের রিলাক্স পরিবহনের ডাবল ডেকার উল্টে নিহত 5। সোমবার থেকে তাপপ্রবাহ কমে আসবে বলছে আবহাওয়া অফিস। ফরিদপুর সরকারি হাসপাতালের 1.5 মাসে 3বার আগুন, জনমনে প্রশ্ন। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার চট্টগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 5 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকাল 6:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বাঁশখালীর রিয়াদ, নোয়াখালীর চাটখিলের পলাশ, লক্ষ্মীপুর জেলার মানসুর এবং অন্যজন বাসের হেলপার লক্ষ্মীপুরের আবু তাহের খোকন। আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে আনুমানিক 35 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ভোররাতে রওনা দেয় রিলাক্স পরিবহনের একটি স্লিপার কোচ। সকাল 6:45টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় দুর্ঘটনা কবলিত হয় বাসটি। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন। দুর্ঘটনার পর বাসটির জানালার কাঁচ ভেঙে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। এই গাড়ির কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। এই গাড়ি ফরি গেছে, ফরি যাওয়ার পরে কিছু মানুষ 2-4-5 জন একদম গাড়ির নিচে মরে গেছে। এখন কি করে বলবো, আমি তো ঘুমেছিলাম, দেখি নাই গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো দেখি নাই আমি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস 5 জনের মৃতদেহ উদ্ধার করে। পরে আহত অন্তত 10 জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত 4 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তো যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণভাবে সেভ করছি, বাকিদেরকে আমরা কুমিল্লা রেফার করছি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে আমরা সবকিছু বের করতে পারবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সারা দেশে ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার এবং শনিবারও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি পড়ে তাপমাত্রা কমতে পারে। সোমবার সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের অসহনীয় গরমের পর সিলেটে শুক্রবার মিলেছে বৃষ্টির দেখা। দুপুর 12টার দিকে 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে সিলেটে। এতে কিছুটা স্বস্তি নামে নগর জীবনে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জনপদ নীলফামারী। গত কয়েকদিনে সর্বোচ্চ 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে দাবদাহের মধ্যে কাজ করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সারাদিন ওই দোষ খাটিয়ে হাঁটে, রাতের বেলা গাও না ধুইলে থাকা যায় না। এবারে গাও খান ধুইলে এবারে সর্দি ফাঁদি যাচ্ছে। এদিকে ফ্যানও ছাড়তেছি, আবার গরমও লাগতেছে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রখর রোদে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাদাম ও মরিচের ক্ষেত। তবে তাপপ্রবাহ উপেক্ষা করেও মাঠে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই যে রোদের গরমের জন্য কর্ম করবে কি করবো, রাস্তা গাড়ি নিয়ে বাইরে গেলে রোদের জন্য থাকা যায় না, ছায়ার মধ্যে দৌড়াতে হচ্ছে। বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, ওদের জন্য মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারতেছে না। বৃহস্পতিবার পটুয়াখালী জেলার কলাপাড়ায় সর্বোচ্চ 38.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। চরম দুর্ভোগে রয়েছেন বিদ্যুৎ না থাকা চরাঞ্চলের মানুষ। জেলার হাসপাতালগুলোতেও ফের বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তীব্র রোদ আর খরতাপের প্রভাব পড়েছে রংপুরের জনজীবনে। উত্তপ্ত দুপুরে ঘরের বাইরে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। এতে শহরে মানুষের আনাগোনা কমেছে, প্রভাব পড়েছে জীবন জীবিকায়। যাত্রী সংকটে ভুগছে 3 চাকার বাহনগুলো। প্রতিদিনেই প্রায় 37-38 থেকে উপরে
তাপমাত্রা বিরাজ করছে। এর কারণে আমাদের জনজীবন বর্তমানে হুমকির মুখে। অসহ্য গরম, এ যাবত 2-3 বার অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, তার মানে গরমের জন্য টিকে যাচ্ছে না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শকের পর্যায়ে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁওয়ের লিচু। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের খবর। একটা হাসপাতালে 1.5 মাসে আগুন লাগলো 3 বার। ক্ষয়ক্ষতি খুব না হলেও কর্তৃপক্ষের পরিচালনার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেউ কেউ তো ভাবছেন ব্যাপারটা পরিকল্পিত কিনা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গতকালও আগুন লাগার পর ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসপাতালে আগুন, চারিদিকে আতঙ্কে ভরা মুখ। হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসছে রোগী, স্বজনের হাতে ধরা স্যালাইনের প্যাকেট। সিঁড়িতে বারান্দায় হুড়োহুড়ি, মাইকিং, অতঃপর ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। স্বস্তি এটাই, কোনো হতাহত নেই, তবে পুড়ে গেছে স্টোররুমের সব মালামাল। বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের 6তলা ভবনের দোতলায় লাগা আগুনের আতঙ্কটা ছিল সবার চোখে মুখে। আগুন যখন রাখে তখন আমাদের রুগী অতীতের ভিতরে ছিল, আমরা রুগী হালাইয়া বাইরে হয়ে গেছি। আমার রুগী বলতেছে যে তুমি স্যালাইন খুলে দাও, তাতে যদি আমি মারা যাই মারা যাব। পরে আমার কাঁধের উপরে ভর দিয়া তাই সিঁড়ি দিয়ে নামিছি। এত বড় একটা প্রতিষ্ঠান, এত জনবহুল একটা হাসপাতাল, সেই হাসপাতালে কোনো নিরাপত্তা মানুষের নাই। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের 9তলা ভবনেও। সেখানেও ছিল রোগী ও স্বজনদের হুড়োহুড়ি। তবে আতঙ্কের পাশাপাশি যে প্রশ্ন বড় হয়ে সামনে এসেছে সেটি হচ্ছে, একই ভবনে 2 মাসেরও কম সময়ে 3 দফা আগুন লাগার কারণ কি। গত 23 মার্চ হাসপাতালের মর্গে এবং 31 মার্চ 6ষ্ঠ তলায় আগুন লেগেছিল। বারবার আগুন লাগার এ ঘটনা পরিকল্পিত নয় তো, এমন প্রশ্ন অনেকের মনে। এর পেছনে কোনো নাশকতা আছে কিনা, হাসপাতালের কোনো দুর্নীতিকে চাপা দেওয়ার প্রক্রিয়া আছে কিনা। যদি 3 বার আগুন লাগে একটা বিল্ডিং এ, কোন ধরনের ইঙ্গিত দেয় আমি জানি না। ফরিদপুর সহ আশেপাশের কয়েক জেলার মানুষের চিকিৎসার বড় ভরসা 1000 শয্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল। এমন একটি হাসপাতালে বারবার আগুন লাগার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। হাসপাতালে আগুন লাগাটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি আছে কিনা আমরা একটা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটি 7 দিনের রিপোর্ট দিবে যে কি কারণে বারবার আগুনগুলো লাগছে। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। আপনারা শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ওজচিভিচ আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াধুরা ফ্রাইডেতে 17-18 মে singarBD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজচিভিচের সঙ্গে। বুরাক ওজচিভিচ আসছে বাংলাদেশে। বুরাক বাংলাদেশে কখন, কোথায়, কবে জানতে singarBD.com থেকে 17 ও 18 মে বুরাক স্পেশাল উড়াধুরা ফ্রাইডেতে পণ্য কিনুন আর পার্সোনালি মিট করুন আপনার ফেভারিট বুরাক ওজচিভিচের সাথে বাংলাদেশে। মধুমাস জ্যৈষ্ঠ শুরুর আগে থেকেই বাজারে আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কদমি লিচু। সেখানকার লিচুর খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই নারায়ণগঞ্জের সোনারগাঁর কদমি লিচুর গুণ এবং চাহিদা সেটি আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন এই সোনারগাঁর যেখানেই যাওয়া যায় সেখানে আসলে দারুণ ব্যস্ত এখানকার মানুষ, কারণ গাছে গাছে যে থোকায় থোকায় ঝুলছে এই লিচু এবং সেই লিচু পাড়া বা বিক্রি করা, সেই কাজে এখানকার যারা
মানুষ আসছেন তারা তো ব্যস্তই আছেন, সেই সঙ্গে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন, ক্রেতারা আসছেন, এবং সেই সঙ্গে বলা যায় যে এই লিচুর বাগানগুলো ঘুরতেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং বিভিন্ন ধরনের লিচু এখানে উৎপাদন হলেও সবার আগে কিন্তু পাকে কদমি লিচু, এবং কদমি লিচুর জন্যই বলা যায় যে এই সোনারগাঁ বিখ্যাত। সেক্ষেত্রে আমরা জেনেছি যে এই কদমি লিচু পাইকারি কিন্তু বাগান থেকে বিক্রি হচ্ছে 500 টাকা, এবং সেটি বাজার পর্যায়ে ঢাকা কিংবা বিভিন্ন জায়গায় বাজার পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা। শীতের তীব্রতা বেশি ছিল, সেই সঙ্গে মুকুল আসতে বিলম্ব হয়েছে, এবং সেই সঙ্গে তাপপ্রবাহের কারণে বেশিরভাগ বাগানেই কিন্তু লিচুর যে উৎপাদন সেটি কম হয়েছে এবং লিচুতে পোকাও লেগেছে, কিন্তু এরপরেও কোনো কোনো বাগানে কিন্তু প্রচুর লিচুর উৎপাদন হয়েছে। এই বাগানটির নামকরণ করা হয় সাধুর বাগ বা সাধুর বাগান হিসেবে, যদিও এটি জনশ্রুতি, তবে বাস্তবতা হচ্ছে যে এখানে লিচুর চাহিদা যেমন এখানে বেশি, সেই সঙ্গে লিচুর চাষও কিন্তু বাড়ছে এবং বাণিজ্যিক ভিত্তিতে চাষ বাড়ছে। ফলে এখন যেখানে যাওয়া যাবে সেখানে কিন্তু মানুষের এই লিচু কেন্দ্রিক ব্যস্ততা এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।